আমাদের পরবর্তী অনুষ্ঠান অনুগল্প পাঠ। এই অনুষ্ঠানে অনুগল্প পাঠ করবেন পূর্বা কুমার, সঞ্জয় চ্যাটার্জি, জয়দেব দত্ত, রাজীব তন্তুবায়। আলোচক ইন্দিরা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শাহানারা খাতুন। আমি প্রত্যেককে মঞ্চে ডেকে নেব। শুভ সময়। কথামালা আয়োজিত দুদিনের গল্প উৎসবে আজকের প্রথম দিন। আমরা এই পর্বে আগেই শুনেছি যে গল্প পাঠ হবে। গল্প পাঠ অনধিক 400 শব্দে স্বরচিত অনুগল্প পাঠ। আমরা প্রথম অনুগল্প শুনব। স্বরচিত অনুগল্প পাঠে গল্পকার পূর্বা কুমার। আমার গল্পের নাম ধুলো। কি ছিল প্রকাশবাবুর? কিছুই না। রাস্তার মোড়ে একটা পানবিড়ির দোকান। বিক্রিবাটা বিশেষ হতো না। বাড়িতে পঙ্গু মেয়ে, যাকে বলে একেবারে হাঁড়ির হাল। গুমফেদাকে মনে মনে আরেকবার প্রণাম জানায় প্রকাশবাবু। যদিও গুমফেদা নিজে এখন পার্টিতে ব্রাত্য, তবু গুমফেদাই তো হাত ধরে প্রকাশবাবুকে পার্টিতে এনেছিল। প্রথমে দেওয়াল লেখা দিয়ে শুরু হয়, তারপর এলাকার ছোট বড় মাঝারি নেতাদের ফাইফরমাস খাটা। কি করেনি সে? প্রকাশবাবুর বুদ্ধিশুদ্ধি ভালো। চট করে ধান্দাবাজিটা ধরে নিয়েছিল, বুঝে ফেলেছিল পার্টি লাইনের ঘাতঘোত। ফলে যা হওয়ার তাই। ধীরে ধীরে তার গ্রাফটা উঠতে আরম্ভ করলো। এখন প্রকাশবাবু সিটিং এমএলএ। আগামীবার দিল্লির টিকিট নিশ্চিত। ভরে ও ভারে প্রকাশবাবুর সমকক্ষ এখন পার্টিতে আর কেউ নেই। বছরে 2 বার বিদেশ ট্যুর বাঁধা। তাছাড়াও এক কথায় 3 মকার নিয়ে প্রকাশবাবু দারুণ আছেন। ইদানিং প্রকাশবাবুর একটা কাজ হয়েছে আয়নায় নিজেকে দেখা। সকালবেলা বাথরুমে আয়নার সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, ঘুরিয়ে ফিরিয়ে নিজেকে দেখেন। বেশ দেখতে হয়ে গেছে তাকে। চেকনাই বেড়েছে, পক্সের গর্তগুলো আর বোঝা যায় না। মুখে একটা লাবণ্য এসেছে। মনটা ভালো হয়ে যায় প্রকাশবাবুর। তাই এখন প্রতিদিন অনেকটা সময় আয়নার সামনে কাটান। মাস 2-3 এরকম চলার পর একদিন সকালবেলা আয়নার সামনে গিয়ে চমকে উঠলেন। ভয়ে চিৎকার করে উঠলেন, এটা কে? কার মুখ? এমন বিভৎস কদাকার! আয়নার ভিতর প্রকাশবাবু নন, যেন জঙ্গলের হিংস্র আয়না। চিৎকার শুনে প্রকাশবাবুর স্ত্রী ছুটে এলেন। দেখে শুনে বললেন, আয়নাটায় বড্ড ধুলো জমেছিল, কাল পরিষ্কার করে দিয়েছি। অনেক ধন্যবাদ। এরপর অনুগল্প পাঠ করবেন গল্পকার সঞ্জয় চ্যাটার্জি। নমস্কার। আমার গল্পের নাম যুগান্তর। আউশ মাঠের বিঘে 1.5 জমির ধান কাটা হয়ে পড়ে আছে। লোক ওভাবে এঁটিয়ে খামারে তোলা হয়নি। এদিকে সবার মুখেই এক কথা, নিম্নচাপ আসছে, টানা 3-4 দিন বৃষ্টির ভুক্কুটি। কথাগুলো যত কানে আসে যদুর মাথা তত টনটন করে। সকাল বিকেল হন্য হয়ে ঘুরে গ্রামের বাউরি বাগদি লোয়ার পাড়ায়। কাজের লোক বলতে তো এখন ওই 3 পাড়ার মেয়ে বউগুলো। ছেলে ছগরা মরদগুলো নগদ রোজগারের তাগিদে চেন্নাই, উড়িষ্যা, কেরালায় পাড়ি দিয়েছে। আর সেই কারণেই এই ধান কাটার সময় ওদের নিয়ে গ্রামের চাষিদের মধ্যে টানাটানি। যদু যার কাছেই কাজের কথা বলে তার মুখেই শোনে, এখন 2-3 দিন হবে নি গো দাদা, অন্যজনকে কথা দিয়েছি। বিকালে গ্রামের বড় চাষিরা এসেছিল যদুর কাছে। কাল সকালে আউশ মাঠে ধান কাটা মেশিন ঢুকবে যদুর জমি হয়ে। তারা যদুকে বলে মেশিন যাওয়ার মতো একটা রাস্তার ধান এঁটিয়ে সরিয়ে দিতে। যদু বলে, লোক পাচ্ছি নাই গো, নইলে কি আর কাটা ধান এতদিন মাঠে পড়ে থাকে? 10 জনের মধ্যে একজন বলে, যদুদা তুমি তো কথা শোনার লোক নও। কদিন আগেই তো তোমাকে পই পই করে বললাম হাতে কেটো না, আউশ মাঠে ধান কাটা মেশিন ঢুকবে। তখন তো শুনলে না, এবার বোঝো ঠেলা।
যদু বলেছিল, তোমরা তো সব ঠিক বলছো গো, কিন্তু ঘরে যে 4টে গরু আছে, সারা বছর তারা কি খেয়ে থাকবে বলো তো? আর একজন বলে, যত সব কাণ্ড, এখন আর কেউ ঘরে গরু রাখে? রাখলেও শখে একটা গায়। সময় বদলেছে যদু, সময়ের সাথে তাল মিলিয়ে না চললে বড় মুশকিল। কথাটা মন্দ বলেনি ওরা, বোঝে যদু, কিন্তু উপায় কি কিছু আছে? একটা সময় হেলে গরু দিয়ে লাঙল জুড়ে চাষ দিয়েছে, এখন ট্রাক্টরে। গ্রামে কোনো চাষির বাড়িতেই চাষের হেলে নেই, সেটা না হয় মানা গেল, কিন্তু ঘরে গরু না থাকলে জমিতে সার কি দিবে? ভাবলে সত্যিই মাথা টনটনেরই কথা। আর গ্রামের ওই বড় চাষিদের সাথে সাথ দিলে হবে? ওরা তো শুধু যদুর মতো চাষ নিয়ে পড়ে নেই, এদিক সেদিক 5 রকম 5টা কারবার করে। ওদের সাথে যদুর তুলনা? ধান চাল বেচে সংসার চলে যদুর। সবই যদি নগদ টাকায় করতে হয় তাহলে তো সংসার লাটে উঠবে। গ্রামের বড় চাষির দল চলে গেলে দাওয়ায় বসে যদু ডুব দেয় ভাবনার সাগরে। সন্ধ্যা হয়ে এলো, যদুকে এখনও দাওয়ায় বসে থাকতে দেখে তার বউ বলে, এভাবে বসে না থেকে যাও একবার গাঁটা চক্কর দিয়ে এসো, দেখো যদি কাউকে পাও। তখন পই পই করে বললাম, হাতে কাটিও না, মেশিন ঢুকলে কাটিও, শুনলে আমার কথা? বইয়ের কথা কানে আসতেই সম্বিত ফেরে যদুর। বইয়ের কথার উত্তরে বলে, তুমি তো বলেই খালাস, আমার যে কি হচ্ছে যদি বুঝতে। হ্যাঁ হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, তুমিই শুধু বোঝো। কথা বাড়ায় না যদু, সে বেরিয়ে পড়ে কাজের লোকের খোঁজে। হনহনিয়ে হাঁটতে থাকে যদু, প্রথমে লোয়ার পাড়া, তারপর বাগদিপাড়া হয়ে বাউরিপাড়া, কিন্তু আজও তাকে খালি হাতেই ফিরতে হয়। এরই মাঝে সময় বয়ে যায়, রাত নামে, ঘুম আসে না দু চোখে। চোখ বন্ধ করলেই যদু দেখতে পায় এক এক করে সবাই নগদ টাকার লোভে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। ধান কাটা মেশিনে একদিনেই আউশ মাঠ ফাঁকা, শুধু তার জমির কাটা ধানগুলো ডুবো লাশ হয়ে পড়ে আছে অকাল নিম্নচাপের বৃষ্টিতে। ডুবে গেছে সে নিজেও, সময়ের বন্যায় সাঁতার না জানা একটা মানুষ শুধু হাবুডুবু খেতে থাকে। নমস্কার। ধন্যবাদ। এরপর অনুগল্প পাঠ করবেন জয়দেব দত্ত। নমস্কার সকলকে। গল্পের নাম সিজে মুদ্র। বাপরে কি জাড়! জাড় বলে জাড়, জাড়ে কুড়িয়ে নিচ্ছে তা নেক, তবু আমাকে চটের বস্তার ভিতর ঢুকে গা হাত পা বুক পেট মাথা চোখ এক কথায় সর্বাঙ্গ ঢেকে রাস্তার ঠিক মাঝখানটিতে বসে থাকতে হচ্ছে। নেহাত খুব দায়ে পড়েছি তাই, না হলে কে এমন গুখেরি কাজ করে? গুখেরি নয়, রাজ্যের যত লোক বিছানের ভেতর ঢুকে লেপ কাঁথা ঢাকা নিয়ে রাজ্য সুখ ভোগ করছে, আর আমি কিনা শীতের ছবল খেয়ে রাস্তায় বসে আছি, তাও প্রকাশ্য দিনের আলোতে নয়, রাতের ঘুরঘুটো অন্ধকারে। ফুলমা অর্থাৎ আমার মায়ের ফুল, মা যাকে ফুল পাঠিয়েছে সেই ফুলমা আমাকে অন্ধকারে পাঠিয়েছে। পাঠানোর আগে কত কি ট্রেনিং, বস্তার ভিতরে কেমন করে ঢুকে বসে থাকতে হয়, গায়ের চাদরটা গায়ে পেঁচিয়ে কেমন করে ঘাড়ের পেছনে বাঁধতে হয়, নিজে হাতে বেঁধেও দিয়েছে, চাদরের খুঁটে পোয়াটেক মুড়িয়েও দিয়েছে বসে বসেই চিবোবো বলে, আর কানে কামড়ে শিখিয়ে দিয়েছে গুরু মন্ত্রটা। আমি সেই মন্ত্রটা শিখে নিয়েছি, মানে মুখস্থ করে ফেলেছি। মুখস্থ নয়, ঠঁটস্থ, ঠঁটো ঠঁটো ঘুরছে আর কি। না, ব্যাপারটা একটু খলসা করেই বলি। আসলে আমি সিজে মুদ্র, তার মানে বিছানায় পড়ে পড়ে হদ হদ মুতি। মুতার সময় স্বপ্ন দেখি বাইরে মুতছি, বাইরে মানে আমাদের ড্রেনে। কিন্তু মুত বেরিয়ে গেলেই ঘুম ভেঙে যায়, দেখি বাইরে কোথায়, বিছানায় মুতে বসে আছি। মুতে ভিজে গেছে জামা প্যান্ট, কাঁথা বালিশ, এমনকি তালায় বা মাদুরের নিচে আমাদের মেঝের মাটিটাও পুকুর হয়ে গেছে। কি মুশকিল! তাই আমার খুড়তো পিস্ততো মামাতো কোনো ভাই বা বোন আমাকে সঙ্গে নিয়ে শোয়ই না, আমার বাবাও না। একমাত্র মা আমাকে বুকে টেনে ভিজে কাপড়ে বিছানায় পড়ে থাকে। মা তো, মায়ের কোনো সন্তান কি ফেলনা? কি অভিশাপ নিয়ে যে জন্মেছি, অথচ এই অভিশাপ কাটাতে আমি তো কম কিছু করিনি। যখন যে যা বলেছে আমি তাই করেছি। পায়রার গু পর্যন্ত মুখে নিয়েছি, ধনেশ পাখির হাড়, শ্বেতকরবরী শিকড়, লাল শালুকের গেঁড়ো, কি না কোমরে বাঁধা আছে আমার। আমার গোটা অষ্টাঙ্গটায় তাবুজ কবজে ছয়লাভ, ঝাড়ফুঁক
ও ওঝা কবরেজ সব আমার রোগের কাছে হার মেনেছে। বাবার বোতল বোতল শিশি ওষুধ ট্যাবলেট পুরিয়া খাপ ঘর ভর্তি হয়েছে, কিন্তু আমার যে রোগ সে রোগই থেকে গেল। আমি নিজে কোনো কারসাদি করি নাই তা নয়, রোজ রোজ নানা ফোন দিয়ে এঁটেছি মগজে। জল খাওয়াটা টোটাল বন্ধ করে দিয়েছি। শুধু জল খাওয়া কেন, পুকুরে নেমে চান করাটাও। এমনকি আমার মূত্রনালীর ছিদ্রপথে আটকাতে সুতো দিয়ে টেনে বেঁধেও রেখেছি, তবুও কখন যে ছিঁড়ে বেরিয়ে যায়। হায় কি দুঃখ, কি দুঃখ। শেষমেশ ফুলমা আমার ব্যাপারটা হাতে নিয়েছে। আমার মায়ের ফুলকি না, মাই তো। মা আর ফুলমা আলাদা কি? ফুলমা ভিনগাঁই থেকে হায়ার করে এনেছে বিদ্যাটা। ওর কোন এক দূর সম্পর্কের ভাইপোনা ভাইজির রোগটা ছিল। বিদ্যাটা বা মন্ত্রটা যাই বলি না কেন, ব্যাপারটা অ্যাপ্লাই করতেই সম্পূর্ণ ভ্যানিশ। ফুলমা আমাকে ওই মন্ত্রটাই শিখিয়ে দিয়েছে। বারবার কানে কামড়ে বলেছে, সাবধান, কোনো পাক পকুড়িও যেন টের না পাই। তাই আমি খুব সাবধানে সাবধানে রাস্তাটা আড়া আগুলে সিঁধকাঠি চোরের মতন অন্ধকারে গা ঢাকা নিয়ে বসে আছি। বসে বসে চাদরের খুঁটে বাঁধা মুড়িগুলো খুঁট খেয়াচ্ছি। আর মনে মনে ফুলমার শেখানো মন্ত্রটা প্যাডরুল বোমার মতো মন্ত্রটাকে গায়ে ছুঁড়ে মারবো ভাবছি। ছুঁড়ে যে মারবো, দেখি রাস্তায় কোনো রোগা কতদিন না যায়। আচ্ছা সরি, একটু ছুঁড়ে, আচ্ছা সরি, কিন্তু ছুঁড়ে যাবে, ছুঁড়বো যে ছুঁড়বো কাকে, কাকে ছুঁড়ে মারবো? রাস্তায় কোনো লোক? সব শালা শীত ঘুম ভোগ করছে, আর আমি বস্তার ভেতর ঢুকে শীতের ছোবল খাচ্ছি। দাঁতে দাঁতে দাঁত চুকছি, দাঁত। একে শীতকাল, তার উপর নিম্নচাপ। দুপুরে এক পশলা ঝিরঝিরি বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টিতে ভিজে গেছে মাটি। বৃষ্টি আমার বিপদ বাড়িয়ে দিয়েছে, কেননা আমাকে মন্ত্রটা ছুঁড়ে দিয়েই ছুটে পালাতে হবে। পালাবো যে ভিজে মাটিতে যে আমার পায়ের চাপ থেকে যাবে, তার মানে পায়ের প্রতিটি ছাপে আমি থেকে যাব। ছাপ দেখে যদি ধরা পড়ে যাই, আমার জীবন বরবাদ হয়ে যাবে। তবুও আমি আমার প্রতিটি পদক্ষেপ প্ল্যান এঁটে এগোচ্ছি। প্রথমে খেজুরতলা দিকে ছুটব, খেজুরতলা হয়ে কুড়ুনিদের বাঁশতলা হয়ে ঘুরপথে আমাদের ঘর। সেখানে ফুলমা আমার জন্য অধীর অপেক্ষায় উনুন সালে বসে বসে পা সেঁকছে, আর আমি ভিজে রাস্তায় বসে সিজমুদ্র রোগটাকে সারাতে লোক খুঁজছি। লোক পাবো কি না জানি না, কতক্ষণ এইভাবে বসে থাকতে হবে তাও জানি না করছি। এমন সময় দুর্গাঘরের পিঁড়েতে একটা টর্চের মৃদু আলো দেখা গেল। তার মানে লোক আছে। আমি নিশ্চিত লোকটা আর কেউ নয়, আমাদের ইতিহাসের মাস্টারমশাই। আমাকে দেখেই আমি পড়া বলতে না পারাতে যে মানুষটা আমাকে প্রায়ই টেবিলের উপর দাঁড় করিয়ে রাখত, সেই মানুষটা আজ খামারের ধানের পাহারা দিচ্ছে। আলোটা আমার কাছে ছুটে এলো, একেবারে সোজা আমার দিকে। আমার কাছে থমকে দাঁড়ালো। আমার কাছে নয়, আমার বস্তাটার কাছে। বার কয়েক গলা ঝাড়লো, তারপর খুব জোরে কাঁচতে কাঁচতে বলল, কে রে? আমি ছুটতে লাফাতে ততোধিক জোরে উত্তর দিলাম, আমার সিজে মুছটায় নেই রে। অনেক ধন্যবাদ। আমাদের পূর্ববর্তী গল্পকার ছিলেন জয়দেব দত্ত, তাকে ধন্যবাদ। এরপর অনুগল্প পাঠ করবেন গল্পকার রাজীব তন্তুবাই। সকলকে নমস্কার, ধন্যবাদ কথামালাকে। আমার গল্পের নাম কামারশালের আগুন। কামারশালের আগুন। বড় রাস্তা থেকে কিছুটা নামলেই বিশু কামারের কামারশাল। সেখানেই হালকা ভিড় জমেছে আজ। আমন ধানে পাক ধরতে না ধরতেই কাস্তেগুলোতে সান দিতে উঠে পড়ে লেগেছে সব। ঠুক করে এক মনে গরম লোহায় ঘা দিয়ে চলেছে বিশু। মাঝে মাঝে বাঁ হাত দিয়ে টান দিচ্ছে হাঁপড়ে। নিভু আজ জ্বলে উঠছে ধিক করে। গরম হয়ে উঠছে কামারশাল গরম হলেই বাবার কথা মনে পড়ে। মনটা তখন কেমন যেন ভাসা হয়ে যায়। কালী পুজোর পর ভাইফোঁটা শেষে কার্তিক মাসের বাতাসে যেই হিম ধরত,
পাকা ধানের গন্ধভাস্ত হাওয়ায় অমনি যেন কাস্তের পর কাস্তের পাহাড় জমে যেত তাদের এই একচালা কামারশালায়। হিমশিম খেয়ে যেত দু বাপ বেটায়। লোহা আর কয়লা ঘেটে কালো হয়ে যাওয়া হাতগুলো দেখতে দেখতে বিশু যখন বসত গিয়ে পিছন দিকে তেঁতুল তলায় বিড়িতে টান দিতে দিতে জিরিয়ে নিত একটুখানি, ঠিক তখনই ডাক পড়তো বাবার। বিরক্ত হয়ে বিশু যদি বলেও ফেলতো, আমি আর লাইরব এখন, বাবা তখন হেসে হেসে বলতো, ধুর বোকা, লাইরব বলতে আছে? আমরা হলাম গিয়ে বিশ্বকর্মার বংশধর, আমাদের কি অমন কথা বলতে আছে রে? বলেই কিভাবে বিশ্বকর্মা দধিচি মুনির হাড় থেকে বজ্র বানিয়ে দেবতাদের সাহায্য করেছিল সেই গল্প আওড়াতো হাসি মুখে। একবার নয়, দুবার নয়, সুযোগ পেলেই যখন তখন বিশ্বকর্মার গল্প আওড়াতো বাবা। বিশুও তখন কেমন যেন শান্ত হয়ে যেত, কথা না বাড়িয়ে কাজে লেগে পড়তো আবার। আজ আর সেদিন নেই, চাষিরা খুব একটা কাস্তে নিয়ে আসে না, কী সব নতুন নতুন মেশিন আমদানি হয়েছে, নিমিষেই মাঠের পর মাঠ সাবার করে দিচ্ছে। কাস্তে নিয়ে কে আর ধান কাটে? তবুও কেউ কেউ আসে, বাঁচিয়ে রাখে বাপের বৃত্তিকে, এই যা। হঠাৎ একটা সশব্দ বাইক মিছিল পেরিয়ে যায় রাস্তা দিয়ে। চমকে ওঠে বিশু, সবাই কেমন যেন বড় বড় চোখ নিয়ে সেদিকে তাকায়। বিশু তখন আরও জোরে জোরে ঘা দেয় লোহায়, তারপর ফেলে দেয় জল ভর্তি খোলাটায়। ছ্যাং করে শব্দ করে ভুড়ভুড়ি কাটতে কাটতে তলিয়ে যায় নিচে। ঠান্ডা হলেই তুলে এনে পায়ের নিচে ফেলে ছোট্ট চিনি দিয়ে ঠুকে ঠুকে খাঁজের পর খাঁজ কেটে চলে এক মনে। সদ্য গোজানো ধারালো দাঁত পেয়ে কিড়মিড়িয়ে হেসে উঠে কাস্তেগুলো। একে একে সবাইকে বিদেয় করে চট ছেড়ে উঠে পর আড়মোড়া ভাঙছিল বিশু। ঠিক তখনই এক বউ মানুষ মাথায় ঘোমটা টেনে কামারশালে এসে দাঁড়ায়। কিছু না বলে অদ্ভুত এক দৃষ্টি নিয়ে বিশুর মুখের দিকে তাকিয়ে থাকে। বিশু বলে, কিছু বলবে গো? বউটি এদিক ওদিক তাকিয়ে নিয়ে চটের থলে থেকে একটা কাস্তে বের করে এগিয়ে দেয়। বিশু হাতে নিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলে, ইটাতে তো এখনও ভালোই ধার আছে যে গো, ইটা এখনই পুড়ি কাটার সময় হয় নাই। বউটি তখনও কিছু বলছে না দেখে বিশু তার মুখের দিকে তাকায়। দেখেই যেন একটু থতমত খেয়ে যায়, সঙ্গে সঙ্গে উদ্বেগ নিয়ে বলে, তুমি সেই বলাই মডেলের বউ লও, সেই যে বছর ভোটে দাঁড়াইছিল? নিঃশব্দে ঘাড় নাড়ে বউটি। বিশু একটু অত্যুৎসাহী হয়ে বলি, হ্যাঁ বাছা, তোমার বর দেওর ওরা সবাই ঘরে ফিরেছে? আবারও মাথা নেড়ে জবাব দেয় বউটি। বিশুর মুখটা কেমন যেন শুকিয়ে যায়, জোরে একটা নিঃশ্বাস ফেলে বলে, কী দিন আইলো বৌমা, সালারা ভোটে তো যা খুশি করলি, মানুষগুলোকে পর্যন্ত ঘর ছাড়া করে ছাড়লি, আর এই সালার পুলিশগুলোকেও বলিহারি। বলেই আবারও বসে পড়ে চটের উপর, রাগে রাগে টান লাগায় হাঁপড়ে। আবারও জ্বলে ওঠে আগুন ধৌ ধৌ করে। বউটি বলে, একটা কথা বলবো কাকা? ঘাড় নেড়ে হাঁ করে তাকিয়ে থাকে বিশু। বউটি আবারও এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলার স্বরটা নামিয়ে বলে, কাস্তেটা তো ধার দিতে হবে নাই কেন? উটাকা দিয়ে এমন একটা ছুরি বানায় দিতে পারবে যেটাকে সহজে পেট তলে লুকায় রাখা যাবে, অথচ এক চটেই দফা রফা হবে? পারবে এমনটা বানায় দিতে? হাঁপড় টানতে থাকা হাতটা স্থির হয়ে যায় বিশুর। দেখতে পায় যে আগুনটা হাঁপড়ের মুখে জ্বলছিল তার চেয়ে দ্বিগুণ তেজালো আগুন জ্বলজ্বল করছে বউটির চোখে। চুপ না থেকে কিছু যেন বলতে যাচ্ছিল, তার আগেই শুনতে পায় কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলছে, আমরা হলাম গিয়ে বিশ্বকর্মার বংশধর, আমাদের যে লাইরব বলতে নাই। শরীরটা কেঁপে ওঠে বিশুর। সঙ্গে সঙ্গে পাশের বস্তা থেকে এক মুঠো কয়লা নিয়ে ঢেলে দেয় হাঁপড়ের মুখে। জোরে জোরে টান দিতে শুরু করে হাঁপড়ে। গনগনে আঁচ লাল হয়ে ওঠে, যেখানে বউটির চোখ থেকে ছিটকে আসা স্ফুলিঙ্গ মিলেমিশে একাকার হয়ে যায়। নমস্কার। অনুগল্প পাঠের আমরা ছোট্ট দুটি পর্ব করেছি। প্রথম পর্বে যে চারজন গল্প পড়লেন, পূর্বা কর্মকার, সঞ্জয় চ্যাটার্জি, জয়দেব দত্ত এবং রাজীব তন্তুবাই, আপনারা শুনলেন। এই চারটি গল্প নিয়ে আমরা এখন আলোচনা শুনব। আলোচনা করবেন গল্পকার ইন্দিরা মুখোপাধ্যায়। তাকে অনুরোধ করছি তার আলোচনা শুরু করার জন্য। কথামালা বিশ্বজিৎকে আমার অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি সেরকম তা বড় আলোচক নই, এখনও লেখার স্টেজেই রয়েছি। লিখতে পারি কি না পারি সেটাও জানি না, তবে অনুগল্প লেখা খুব শক্ত এবং অনুগল্পে আলোচনা এত স্বল্প সময়ের মধ্যে বেশ কঠিন কাজ। কারণ আমার মনে হয় সেই রামকৃষ্ণদেবের কথামৃতের মতো, মানে ছোট্ট একটা পাতা পড়লাম, পড়ে প্রথমে কিছু বুঝলাম না, তারপরে কিন্তু সেটা বারতিনেক পড়লে তখন মাথায় ঠিক রেজিস্টার করে যে ঠিক কী বলতে চেয়েছিলেন ঠাকুর। আমি জানি না অনেকে আমার সঙ্গে হয়তো সহমত হবেন। আমার মতে আজকে তো চারজন অনুগল্প পড়লেন, এদের গল্পের সঙ্গে আমরা বেশ পরিচিত। জয়দেব, পূর্বা, এই দুজনের গল্প আমি পড়েছি।
আর রাজীব তন্তুবায়। সঞ্জয়ের গল্প আমি পড়িনি কোনো দিন, যাই হোক আলোচনায় যাচ্ছি। প্রথম গল্প ফুলো, পূর্বা কুমারের। সেই প্রকাশবাবুর পানের দোকান দিয়ে শুরু। সে গরিব, গরিব, এবং তার ভীষণ কষ্টের জীবন, এবং কোনো রকমে ধান্দাবাজি করে কায়দা করে, মানে আমাদের খুব চেনা এই গল্পটা। এমএলএ ফেমেলে হয়ে গেছে, বিশাল ব্যাপার, বিদেশ গেছে, জীবনে তার একটা রীতিমতো তার উত্তরণ হয়েছে একটা, এবং এই উত্তরণের পর যেন সে একটা মানে কি না হনু তার ভাব আর কি। হয়তো মনুষ্যত্ব বিসর্জন দিয়েছে, কারণ শেষে গিয়ে আমরা সেটাই দেখতে পারি চমক। আয়নায়, নিজের ঘরের আয়নায় গিয়ে যখন সে আবিষ্কার করছে নিজেকে, যে সেই কোট আনকোট পলিটিক্স এর খপ্পরে পড়ে সেই সিলভার টনিকের মোহমায়ায় সে নিজের মনুষ্যত্বটা কিভাবে তার বিসর্জন দিয়েছে, চমৎকার ধরেছে পূর্বা সেই জায়গাটা। এবং এই যে চমকে ওঠা, এটাই চমকে ওঠা, এবং অ্যাট দ্য সেম টাইম তার প্রকাশের স্ত্রী এসে যখন তাকে বলছে যে আয়নাটায় খুব ধুলো পড়েছে, মানে আর লোকটিও প্রকাশবাবু নিজেকেও চিনতে পাচ্ছেন না, সে মানে তার প্রভূত পরিবর্তন ঘটে গেছে। এইখানেই কিন্তু এই নির্মেদ একটা অনুগল্প গঠনের একটা মুনশিয়ানা পূর্বার কলমে আমি কিন্তু দেখতে পেলাম। বেশ ভালো লেগেছে গল্পটি। দ্বিতীয় গল্প সঞ্জয় চ্যাটার্জির যুগান্তর। একটা নিটোল গ্রামের চিত্র, ধান কাটা, প্রাকৃতিক বিপর্যয়, ঝড় বৃষ্টির সংকেত, পূর্বাভাস রয়েছে। এদিকে চাকরি নেই, জীবিকাহীন প্রচুর মানুষ, এবং চাষাবাদ করে যথারীতি পেট চালাতে অক্ষম বলেই তারা কিন্তু ভিন রাজ্যে পাড়ি দিচ্ছে। আমাদের খুব চেনা গল্প এটা। যান্ত্রিক সভ্যতা ঢুকে পড়েছে, যেমন আমাদের লেখালেখি এখন কলম ছেড়ে প্যাড, রাইটিং প্যাড ছেড়ে ল্যাপটপে ঢুকে পড়েছে, ট্যাবলেট, মোবাইল ফোনে আমরা অভ্যস্ত হয়েছি। এটা সভ্যতার সংকট না অগ্রগতি, এসব বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু চাষাবাদের জীবনেও, কৃষক জীবনেও কিন্তু সেই জিনিসটা ঢুকে পড়েছে, এবং সেটা তাদের কাছে একটা রীতিমতো সংকটজনক জায়গা। কারণ ধান পেকে গেছে, অথচ ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না গ্রামে। গরুও কাছে নেই, কারণ সবাই এখন আর্থিক দিকটা ভাবে, গাই রাখে, বলদ রাখে না, কারণ বলদকে তো খাওয়াতে হয়। গাই গরু দুধ দেয়, সেই দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করা যায়। এখন যুগের ধর্ম অনুযায়ী তাদেরও কিন্তু বদলাতে হয়েছে, যে যেমন ট্র্যাক্টর, যেমন ধান কাটা, থ্রেশিং মেশিন, এই সমস্তর সঙ্গে তারা খাপ খাওয়াচ্ছে নিজেদের। কিন্তু এত কিছুর পরেও ধান কাটার লোক পাওয়া যাচ্ছে না, তারা সবাই ভিন রাজ্যে পাড়ি দিয়েছে। আর সেখানেই গল্পটার উত্তরণ, এবং অ্যাট দ্য সেম টাইম নামটিও, নামকরণও সার্থক, যুগান্তর। খুব যুগোপযোগী একটি অনুগল্প। 3 নম্বর গল্প জয়দেব দত্তর সিজে মুদ্র। আমি শব্দবন্ধের মানে জানি না, কিন্তু জয়দেবের গল্পের যেটা মাটির গন্ধ, গ্রামের একটা টোটাল একটা চিত্র, সেটা আবারও পাওয়া গেল। ভাষার ছটা, আঞ্চলিক একটু আধটু ডায়ালেক্ট, কিছু বলার নেই, বেশ ভালো রকম ছোঁয়া। ডিটেলিংটা ভীষণ ভালো। এবারে যেমন শীতটা আমরা সবাই উপভোগ করেছি, পেয়েছি, সেই জাড় বা সেই শীতের একটা চিত্র খুব চমৎকার, খুব ন্যাচারাল, অকপটভাবে। কিন্তু এই যে প্রবলেমটা, এই যে সেই গ্রামের মানুষটির অবলীলাক্রমে প্রাকৃতিক নেচার স্কল বা হিসি পেয়ে যায়, মূত্র ত্যাগ করে ফেলে সে, এটা একটা অসুখ। কিন্তু তারা তখনও ডাক্তারের কাছে তো যায় না যে ওষুধ খেতে হবে। শহরে মানুষ আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ খাই, তারা ঝাড়ফুঁক করে, তারা ওঝা গুনিন ডাকে, তাদের তাতে বিশ্বাস আছে। সেই সঙ্গে তার হচ্ছে ফুল মা, যে কিনা মন্ত্র বলে, মন্ত্রর আবার মা মানে মানতে হবে, তার ভীষণ ধরা কাট আছে।
এটা হাত দেবে না, ওটা হাত দেবে না, চোখ বন্ধ করবে, মন্ত্র পড়ে যাবে, মানে তার বিশ্বাস, অগাধ বিশ্বাস, এটা গ্রামের মানুষের হয়। পুরোটা গল্পের ভেতরেই আবর্তন হয় কি আবর্তিত হয় সেই প্রান্তিক মানুষটির জীবনের একটি সংকট, এইটাকে মানে তার ইউরিনেশন, এইটা চমৎকারভাবে তুলে ধরেছে সে, এবং সে নিজেকে ওই রকম ভাবছে, সে তার নাম মানে দিয়েছে সিজে মুদ্র, মানে সে মুতে ফেলে, ও যেটা বলছে ওর কথায়। অনেকদিন আগে এই প্রসঙ্গে একটা কথা বলি, অনেকদিন আগে বাংলা একাডেমিতে একটা গল্প পাঠ অনুষ্ঠানে গেছিলাম, তা আমি অত লিখি না তখন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন, একটা কথা বলেছিলেন, খুব মনে দাগ কেটেছিল। তখন ভেবেছিলাম, তখন আমি একটু আধটু ব্লগ লিখি, যে গল্পটি তোমরা পাঠ করবে প্রথমেই দেখবে সেই গল্পটির পাঠযোগ্যতা আছে কিনা, তার ভাষা, তার এতজন লোকের মাঝখানে যে আমি পড়ছি গল্পটা, সেটার ভাষাটা সবাই নিতে পারবে তো। এর থেকেও অনেক, ও যেমন মূত্রত্যাগের কথা বলছে, সে এর থেকেও অনেক অবলীলায় অনেক রকম আজকাল যৌনতা গল্পের মধ্যে উঠে আসে ঠিকই, সেটা খাতার পাতায়, বইয়ের পাতায় পড়াটা একরকম, আর একপাল লোকের, এক ঝাঁক এক ঘর লোকের মাঝখানে সেটা পড়ে বাকিদের কেমন লেগেছে আমি জানি না, তবে আমার একটু অস্বস্তি হয় এগুলো শুনলে। ঠিক আছে, জয়দেবের লেখার কিছু বলার নেই। এই গল্পটি একটু বড় হয়ে গেছে, সুকান্তদা একটু আগে বললেন ঠিকই, এই গল্পের মধ্যে কিন্তু ছোট গল্পের একটা ভ্রূণ লুকিয়ে আছে, এটিকে আরও বড় করলে কিন্তু আরও ভালো একটা গল্প দাঁড়াবে। তবে সব থেকে ভালো লেগেছে গল্পটির যে ব্যক্তিত্ব সংকট থেকে সেই লোকটা সিজে মুদ্র বেরিয়ে একটা জাদু বাস্তবতা বা ম্যাজিক রিয়ালিজমের ছোঁয়া, সে যে আলোটা দেখতে পেল, এবং তখনই যেন মনে হলো সেই রোগ তাকে নিষ্কৃতি দিল। আমি জানি না জয়দেব কি মনে করে লিখেছে, ঠিক বললাম তো? এখন সেইখানে গল্পটার সার্থকতা রয়েছে একটা। আরেকটু ভাবনা চিন্তা করবে জয়দেব, ছোট গল্প লিখুক এটা নিয়ে। 4 নম্বর গল্প হচ্ছে রাজীব তন্তুবায়, কামারশালের আগুন, রূপক আশ্রিত গল্প, বেশ ভালো গল্প। সেখানেও একটা সেই আমন ধান কাটা, আমন ধানের পাকা গন্ধ, আর সেই সঙ্গে একই সঙ্গে যুগপৎভাবে কামারশালে গরম হচ্ছে, কারণ সেখানে কাস্তে, দা, এগুলো যেগুলো দিয়ে ধান কাটা হয় সেগুলোকে ধার দেয়া হচ্ছে ধান কাটা হবে বলে। কিন্তু শুরুতেই একটা খুব সুন্দর পুরাণের প্রেক্ষাপট, একটা ভীষণ সুন্দর দধিচি এবং বিশ্বকর্মা প্রসঙ্গ এসছে। যেহেতু আমার পুরাণ নিয়ে অল্প বিস্তর পড়াশোনা হয়, সেহেতু আমার খুব ভাল লেগেছে সেই যন্ত্র, কামারশাল, সেই ব্যাপারটা বিশ্বকর্মার সঙ্গে জড়িত, সেটা আমি খুব পছন্দ করলাম, আমার ভালো লাগলো ব্যক্তিগতভাবে। তারপরেই আবারও সেই একই আগের গল্পটা, মানে সেই সেকেন্ড গল্প যুগান্তরের মতোই, সেখানেও সেই সভ্যতার সংকট বা অগ্রগতি, সেই একটা ব্যাপার রয়েছে যে দা দিয়ে বা কাস্তে দিয়ে ধান কাটার লোক আর পাওয়া যাচ্ছে না, কারণ ঢুকে পড়েছে মেশিন। তার ভেতরে আবার ঢুকে পড়েছে রাজনীতিও, যেটা খুবই মানে ন্যাচারাল একটা ব্যাপার, ভালো এনেছেও। তবে সব শেষে যেটা একটা ভালো লাগলো যেটা, সেটা হচ্ছে যে আগুনের মধ্যে কিন্তু সেই যুবতী শরীর, যেটা দেখে ও চমকে উঠল, এই দুটোকে পেয়ার করেছে ও, তার জন্যই রূপক। কিন্তু গল্পটা শেষে এটা হলো ঠিকই, কিন্তু তারপরে কি হলো, মানে তারপরে আর কিন্তু ভাবার কোনো অবকাশ আমাদের মধ্যে কিন্তু নেই। এই গল্পটার এটাই একটা আমার মনে হলো ছোট্ট ড্রব্যাকস। আর একটু ভাবনা চিন্তা করে আরেকটু গল্পটা নিয়ে ভেবে আরেকটু শেষটা ঠিক করলে বোধহয় আমার মনে হয় ভালো লাগবে, ভালো হবে গল্পটা। এখানেও কিন্তু এটা ছোট গল্পের একটা বেশ ভালো একটা
বীজ লুকিয়ে, কারণ ওই পুরাণের যেটুকু এনেছে সেটুকুকে যদি আরেকটু ফেনায়ও সেখানে সেই কামারশালে জিনিসগুলোকে ধার দেওয়া এবং তার মধ্যে দিয়ে বিশ্বকর্মা যে এখনও বন্দিত এবং নন্দিত, কারণ তিনি তো যন্ত্র, মানে কম্পিউটারেও আজকাল পুজো হয়। সো এই ব্যাপার দুটোকে মেশালে বোধহয় একটু অন্যরকম হতে পারে, শেষটায় বোধহয় সেই বার্তাটা যদি দেয়। কারণ এই যে শেষকালে জায়গাটা গিয়ে একটু অসংলগ্ন লাগলো, ছেড়ে দিয়েছে যে ব্যাপারটা, মানে কামারশালের আগুন আর নারীর শরীর খুবই প্রাসঙ্গিক, কিন্তু এটা একটু ভাবলে বোধহয় আমার মনে হয় আর একটু ভালো হবে। মোটমাট 4টে গল্প, কিন্তু ঠিক আছে, মানে বেশ ভালো অনুগল্প। সবার জন্য শুভেচ্ছা রইল, উপস্থিত সকলকে আমার প্রণাম, আমার প্রচুর চেনা মুখ, সবাইকে আমার ভালোবাসা, আর ছোটদের আমার ভীষণ আদর, তাদের লেখার জন্য আমার প্রচুর শুভেচ্ছা রইল। সবাই ভালো থাকবেন আপনারা। অনেক ধন্যবাদ। আমরা 4টি গল্পের খুব সুন্দর আলোচনা শুনলাম। আশা করি আজকের উপস্থিত গল্পকার যারা ছিলেন তারা সমৃদ্ধ হয়েছেন, আর যে সুযোগটি করে দিয়েছে আজকের আয়োজক কথামালা।